কলকাতা থেকে এত কাছে এমন একটা জায়গা আছে যেখানে আজও ইতিহাস আর প্রকৃতি এক হয়ে মিশে আছে, তা কি জানতেন? আজ আপনাদের নিয়ে যাব অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমতা বেড়েতে অবস্থিত এই ঐতিহাসিক কুটিতে, যেখানে বসে তিনি রচনা করেছিলেন দেবদাস, মহেশ বা শ্রীকান্তের মতন কালজয়ী সব চরিত্র। আজকের ভিডিওতে থাকছে এই কুটির অজানা সব ইতিহাস, নদীর পাড়ে কাটানো কিছু মুহূর্ত এবং এই ট্রিপের খুঁটিনাটি সব ডিটেলস। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। থেকে এখানে আসা কিন্তু খুব সহজ। আপনি যদি ট্রেনে আসতে চান তবে দমদম থেকে শিয়ালদা বা হাওড়া হয়ে লোকাল ট্রেনে চলে আসুন দেউলটি স্টেশনে। সেখান থেকে মাত্র একটা টোটো ধরে চলে আসতে পারবেন কুটিতে। আর যদি আমাদের মতো গাড়িতে আসতে চান তবে বিদ্যাসাগর সেতু পেরিয়ে কনা এক্সপ্রেস হয়ে বোম্বে রোড NH-16 ধরে চলে আসুন দেউলটি। দমদম থেকে গাড়িতে লাগবে মাত্র 2 থেকে 2.5 ঘন্টা মতন। দিতে হবে দুটো টোল, একটা হচ্ছে রাজচন্দ্রপুরের টোল যা নেবে 70 টাকা, আরেকটি জালাধুলাগড়ি যা নেবে 140 টাকা। আপনারা যারা এখানে আসবেন তাদের জন্য একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে এই কুটিটি খোলার নির্দিষ্ট কিন্তু 3টে সময় আছে। সকাল 10টা থেকে 12টা, দুপুর 1টা থেকে 2:30টা এবং বিকেল 4টে থেকে 6:30। আমরা কিন্তু লাঞ্চটা সেরেছিলাম দেউলটি ঢোকার ঠিক আগে। খেয়েছিলাম ডাল ভাত আর ডিমের ঝোল ভাত। আমরা যথাক্রমে 2টোর সময় ঘর থেকে বেরিয়েছিলাম, অর্থাৎ দমদম থেকে রওনা দিয়েছিলাম এবং কুটির সামনে পৌঁছাতে আমাদের প্রায় 3:30 বেজে গেছিল। কুটি তো খোলে 4টের সময়, তাই জন্য আমরা প্রথমেই গাড়িটি পার্কিং করে, পার্কিং এর কিন্তু কোনো রকমের কোনো চার্জেস লাগে না, সুন্দর করে গাড়ি পার্কিং করে আমরা চলে গেছিলাম রূপনারায়ণ নদীর ধারে। জায়গাটা এতটাই শান্ত যে মন ভালো হতে বাধ্য। আর ভাগ্যবশত আমরা যখন পৌঁছালাম তখন চলছিল জোয়ারের সময়। চোখের সামনে দেখছিলাম নদীর জল কেমন হু হু করে বেড়ে উঠছে। আচ্ছা, আরেকটা জিনিস, রূপনারায়ণ নদীর ধারে একটা মাঠ রয়েছে, তো এই মাঠটা কিন্তু সুন্দর পিকনিক স্পট হিসেবে গণ্য করা হয়। নদীর পাড়ে বসে সেই হাওয়া আর জলের শব্দ উপভোগ করে আমরা রওনা দিলাম আবার কুটির দিকে, কারণ ঘড়ির কাঁটায় কিন্তু বেজে গেছিল ঠিক 4টে। আমরা যে রূপনারায়ণ নদীর পাড়ে জোয়ারের মিষ্টি রূপটা দেখলাম, বর্ষাকালে কিন্তু এই নদী ভয়ঙ্কর রূপ নিত। আমাদের শরৎচন্দ্র যখন এখানে থাকতেন তখন প্রায়শই রূপনারায়ণের বন্যায় পুরো গ্রাম ভেসে যেত। সেই সময় তিনি নিজের কুটির দরজা গ্রামবাসীদের জন্য খুলে দিতেন। নিজের নৌকা করে গ্রামে ঘুরে ঘুরে দুর্গত মানুষদের খাওয়ার ও হোমিওপ্যাথি ওষুধ বিলি করতেন। এই গ্রামে মানুষদের কাছে তিনি শুধু লেখক ছিলেন না, ছিলেন তাদের সরোদ্দা। নদীর ধার থেকে হেঁটে চলে এলাম আবারও কুটিতে। এখানে একটা দারুণ ব্যাপার হলো, এই কুটিতে ঢোকার জন্য কিন্তু কোনো রকম এন্ট্রি ফি লাগে না বা টিকিটও লাগে না, একদম ফ্রি। এমনকি কুটির পাশে গাড়ি পার্কিং এর যে জায়গাটা দেখালাম সেটাও কিন্তু ফ্রি। আর একটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন, এই পুরো কুটির যে লাইটিং অর্থাৎ বৈদ্যুতিক ব্যবস্থা সেটা কিন্তু চলে সোলার সিস্টেমে, যা সত্যিই প্রশংসনীয়। সবচেয়ে ভালো লাগলো ওখানকার দায়িত্বে থাকা এক দাদু এবং এক দাদার সাথে কথা বলে। ওনাদের মুখে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের গল্প শুনতে শুনতে কুটির মধ্যে থাকা শরৎচন্দ্রের ব্যবহৃত প্রতিটি জিনিসগুলি দেখে আমাদের এই জার্নিটা আরো স্পেশাল হয়ে গিয়েছিল। এবার আপনারাই শুনে দাদুর মুখে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যবহৃত সব জিনিসগুলির কথা। আর সোজা যে জানলাটা দেখছেন, জানলাটা খোলা থাকতো। বাইরে যে বাঁশ গাছ পাঁচিলটা দেখছেন ওটা ছিল না। রূপনারায়ণ নদী খেতে বইতো। 2 নম্বর র্যাকে লক্ষ্য রাখুন, ওনার জুতো আছে। ইজি চেয়ারে কনে লাঠি, আর ইজি চেয়ারে ওনার নিচে যে মৃত্যুসজ্জা ছবিটা দেখছেন শরৎচন্দ্রের গীতা পক্ষে স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। ছবি তুলে পাশে কাটতে যান, কাছাকাছি চলে যাবে। বৈঠকখানা ছিল, ডান দিকে একটা ঘড়ি চলছে। লক্ষ্য রাখুন, 100 বছর আগের ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে। কনে লক্ষ্য রাখুন, ওটা গড়গড়া তামা খেতেন। গড়গড়ার পাশে ওটা ভলসের রেডিও। আলমারিতে যে বইগুলো দেখছেন উনি পড়াশোনা করতেন। আর সাদা ফ্রেমে পাশে বাঁধানো ছবি, নাতি নাচ বইয়ের ছবি। আয়নাটা লক্ষ্য রাখুন, ওটা বেলজিয়াম কাঁচের আয়না। সোফাটায় বসতেন। এটা বিপ্লবীদের মিটিং ঘর ছিল। ছবি তুলে উপরে ওটা চিকিৎসা ঘরে চরকা রয়েছে। হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন তখন। জাতীয় কংগ্রেসের সিম্বলটি এই চরকা।
ওই যে দিদি একটা রোজের বসে চিকিৎসা করতে গরিব দুঃখীদের বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা করতে এই খাঁচাতে ময়ূর পুষতে ওই ঘরে ঘুরি 100 বছর আগেকার ঘড়ি, একদিন দম দিলে 7 দিন চলবে। এই খাঁচাতে ময়ূর পুষতে, এখন ময়ূর রাখা নিষেধ তাই ময়ূর রাখা হয় না। এই খাঁচাতে উনি ময়ূর পুষতে। ঠাকুর রয়েছে রাধাকৃষ্ণ ঠাকুর, শ্বেত পাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশে বিদেশে অ্যারেস্ট হয়ে গেছিল ওনাকে দিয়ে যেত, সেই ঠাকুরটা যে নিত্য পুজো হয়। চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর, আলমারিতে ওষুধ রয়েছে। রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে ওটা লক্ষ্মীর হাঁড়ি রয়েছে, আলমারিতে ওষুধ রয়েছে। আর একটি জরুরি তথ্য, যারা নিজেদের ফার বেবিকে নিয়ে ঘুরতে ভালোবাসেন তাদের জন্য সুখবর। এই কুটিতে কিন্তু ডগস অ্যালাউড। যদি আপনারা আপনাদের বাচ্চাকে শান্তভাবে এখানে রাখতে পারেন এবং তারা ভিতরে যদি দুষ্টুমি না করে, তাহলে প্রবেশ অবশ্যই মিলবে। আজকের দিনে এই কুটিতে যেমন ডগস অ্যালাউড, তেমনই স্বয়ং শরৎচন্দ্র কিন্তু ভীষণ পশু পাখি প্রেমী ছিলেন। ওনার একটা প্রিয় পোষা কুকুরও ছিল, যার নাম ছিল ভেলি। এছাড়া ওনার বাগানের প্রতিও দারুণ ভালোবাসা ছিল। কুটির সামনে যে আম গাছ আর লিচু গাছগুলি দেখছেন, তার অনেকগুলোই ওনার নিজের হাতে লাগানো। এমনকি ওনার বিখ্যাত গল্প মহেশের অনুপ্রেরণা উনি এখান থেকেই পেয়েছিলেন, এই গ্রামেরই এক কৃষকের গরুকে দেখে। এমনকি ওনার বিখ্যাত গল্প মহেশের অনুপ্রেরণা উনি পেয়েছিলেন এই গ্রামেরই এক কৃষকের গরুকে দেখে। জানেন তো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1923 সাল থেকে শুরু করে ওনার জীবনের শেষ দিনগুলো প্রায় 12 বছর এই বাড়িতেই কাটিয়েছিলেন। এই কুটিতে বসেই তিনি ওনার জীবনের সেরা কিছু কালজয়ী উপন্যাস যেমন দেবদাস, শ্রীকান্ত, চরিত্রহীন, পথের দাবি এবং বিখ্যাত ছোট গল্প মহেশ আর অভাগীর স্বর্গ লিখেছিলেন। ভাবতেই অদ্ভুত লাগে যে চরিত্রগুলো আমরা যা বইয়ের পাতায় বা সিনেমায় দেখেছি, তাদের জন্ম এই ঘরের ভিতরেই হয়েছিল। এই দোতলা বাড়িটির স্থাপত্য কিন্তু দেখার মতো। 1923 সালে শরৎচন্দ্রের তত্ত্বাবধানে ওনার ভাই প্রকাশচন্দ্র চট্টোপাধ্যায় এই বাড়িটি তৈরি করেছিলেন। বাড়িটি তৈরিতে খরচ হয়েছিল প্রায় 11,000 টাকা, যা সেই আমলের বিশাল অঙ্ক। এই কুটির ছাদ এবং বারান্দা তৈরিতে ব্যবহার করা হয়েছিল খাঁটি বার্মা সেগুনের কাঠ, যা আজও প্রায় 100 বছরেরও বেশি সময় ধরে একই রকমের ভাবে মজবুত রয়েছে। বাড়িটির দোতলায় ঘরগুলো সিলিং এ খেয়াল করে দেখবেন কাঠের উপর মাটির আস্তরণ দেওয়া। এর কারণ হলো গরমকালে যাতে ঘরগুলো ঠান্ডা থাকে। ব্রিটিশ আমলে যখন ওনার রাজনৈতিক উপন্যাস পথের দাবি নিষিদ্ধ করা হয়, তখন তিনি এই বাড়িতে বসেই অনিলা দেবী ছদ্মনামে বহু প্রতিবাদী লেখা লিখেছিলেন। আপনারা কি জানেন এই বাড়িটাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভালোবেসে কি নামে ডাকতেন? তিনি এর নাম দিয়েছিলেন সমতা বিশেষ। শুধু তাই নয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং এই বাড়িতে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন। শরৎচন্দ্র যখন এই নিঝুম গ্রামে এসে স্থায়ীভাবে থাকতে শুরু করেন, তখন রবীন্দ্রনাথ রসিকতা করে বলেছিলেন, শরৎ, তুমি তো সমতা বেড়াতে গিয়ে একদম মেনি বেড়াল হয়ে গেলে। পরে অবশ্য শরৎচন্দ্রের এই সাহিত্য কুটির প্রশংসা স্বয়ং কবিগুরুও করেছিলেন। এই শান্ত কুটিটি কিন্তু শুধুমাত্র সাহিত্য সাধনার জায়গা ছিল না, এটি ছিল তৎকালীন স্বাধীনতা সংগ্রামীদের একটা বড় আশ্রয়স্থল। ব্রিটিশ পুলিশের চোখ এড়িয়ে বহু বিপ্লবী রাতের অন্ধকারে এই বাড়িতে এসে আশ্রয় নিতেন। শরৎচন্দ্র নিজে বিপ্লবীদের অর্থ ও ওষুধ দিয়ে সাহায্য করতেন। ওনার বিখ্যাত রাজনৈতিক উপন্যাস পথের দাবির খসড়া বা পরিকল্পনা এই বাড়ি নির্জনতাতেই তৈরি হয়েছিল, যা তৎকালীন ব্রিটিশ সরকারকে কাঁপিয়ে দিয়েছিল। কুটির ভেতরে ঢুকলে আপনি ওনার বসার ঘর, শোয়ার ঘর এবং লেখার টেবিলটি দেখতে পাবেন, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন বাড়িটি এমন ভাবে তৈরি যাতে আপৎকালীন সময়ে পেছনের দরজা দিয়ে সহজেই বের হওয়া যায়। আসলে তৎকালীন জমিদার ও ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে শরৎচন্দ্র সবসময় সোচ্চার থাকতেন, তাই ওনার নিরাপত্তার জন্য ওনার অনুগত ছিলেন লাঠিয়াল বাহিনী। ওই কুটির আশেপাশে সবসময় নজর রাখত। কুটির ছাদ থেকে বা বারান্দা থেকে তাকালে রূপনারায়ণের যে বিস্তীর্ণ চর দেখা যায়, সেটি কিন্তু ওনার বিখ্যাত গল্প মহেশের পটভূমি। শরৎচন্দ্র প্রায় বিকেলে এই নদীর চরে হাঁটতে যেতেন এবং ওখানকার সাধারণ কৃষক ও জেলেদের সাথে গল্প করতেন। ওনাদের জীবনের সুখ দুঃখের গল্প পরবর্তীকালে ওনার উপন্যাসের পাতায় জীবন্ত হয়েছিল। কুঠির পাশে যে 3টি সমাধি রয়েছে, তার মধ্যে প্রধানটি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নিজের। কিন্তু বাকি দুটির রহস্য জানেন কি? ওনার মৃত্যুর পর ওনার ইচ্ছানুসারেই ওনার চিতাভস্ম এখানে এনে সমাধি দেওয়া হয়, আর বাকি দুটি সমাধি হলো ওনার সহধর্মিনী হিরণময়ী দেবীর এবং ওনার ছোট ভাই প্রকাশচন্দ্র চট্টোপাধ্যায়ের। গোটা একটা দিন আমরা তো কাটিয়ে ফেললাম সুন্দর মুহূর্ত কিছু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক বাড়িতে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর অবশ্যই হাতে যদি থাকে কিছুটা সময়, দেউলটির এই জায়গাতে এসে ঘুরে যেতে কিন্তু ভুলবেন না। অনুগ্রহ করে মনে রাখবেন, সকাল 10টা থেকে 12টা অবধি
1টা থেকে 2:30টা অবধি এবং বিকেল 4টে থেকে 6:30 অবধি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক বাড়িতে ঘোরা শেষ করে সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম পার্কিং লটে। সেখানে দেখা হয়েছিল এক কাকুর সাথে, উনি ওখানে পান বিক্রি করছিলেন। তো তার কাছ থেকেই আমরা যথাক্রমে 3টে পান নিয়েছিলাম, আমি বাপি এবং বোন খেয়েছিলাম, দেন গাড়ি করে রওনা হয়েছিলাম বাড়ির পথে। তো আজকের জন্য এই ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নিউ ইনফরমেশন উইথ নিউ লোকেশনের সাথে। আর আজকে আপনাদেরই সহযোগিতায় আমার এই ইউটিউব চ্যানেল অর্থাৎ আমরা চললাম ছুটিতে পুরো ফ্যামিলিতে 100 জন সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়েছে, তার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নিউ ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।